ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে বুধ মকর রাশির ক্ষেত্রে। এবার রাশি পরিবর্তন করছে অক্টোবরের 3 তারিখে এবং পরিবর্তন হয়ে চলে আসবে হচ্ছে কর্মের ঘর, যেটা হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশিতে থাকবে হচ্ছে 23 তারিখ পর্যন্ত। বুধের এই পরিবর্তনে মঙ্গলের সাথে জুতি তৈরি হচ্ছে বুধের ঘরে এবং এই জুতির উপর আবার রাহুর দৃষ্টি থাকছে, তার সাথে থাকছে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি। মকর রাশির ক্ষেত্রে বুধের এই পরিবর্তন কি রকম প্রভাব দিবে, কোন দিক থেকে মকর রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, রুচক জ্যোতিষীয় সম্পর্কিত রুচক তথ্য জানতে পারবেন। তবে কোনো রকমভাবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। মকর রাশির ক্ষেত্রে বুধ যেরকম ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম কিন্তু মঙ্গল হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান করছে এবং অবস্থান করে মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি সেটা রাশির উপরই পড়ছে। অর্থাৎ মঙ্গল তার উচ্চ রাশিকে যেরকম দেখছে সেরকম সপ্তম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিকে দেখছে, যেটা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে সুখেরই ঘর। আর অষ্টম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে। পঞ্চম ঘর শিক্ষা দীক্ষা সন্তানের ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে। এবার বুধ হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি। তো ভাগ্যের ঘরটা হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি। এতদিন উচ্চ অবস্থায় মূল ত্রিকোণ রাশিতে ছিল, এবার ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করবে। ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে বুধ, কর্মের ঘরে অবস্থান করবে। তাহলে কি হচ্ছে যে বুধের সাথে যে মঙ্গলের জুতিটা হচ্ছে, তাহলে এক কথায় বলা যেতে পারে যে লাভের ঘরের অধিপতির সাথে ভাগ্যের ঘরের অধিপতির জুতি তৈরি হচ্ছে কর্মের ঘরে, ভালো অবস্থান। আবার এই জুতির উপর থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, তার সাথে আবার রাহুরও দৃষ্টি থাকছে। কিন্তু বুধের সাথে তো মঙ্গলের সম্পর্ক ভালো না। তাহলে এইখানটাতে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এবং কোন দিক থেকে বিশেষ লাভবান হবে এই মকর রাশি, সমস্ত কিছু ধাপে ধাপে আজকে তুলে ধরবো। এই পরিবর্তন অল্প দিনের জন্য হলেও একটা কিন্তু ভালো প্রভাব পড়বে মকর রাশির ক্ষেত্রে। বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্যই হয়। জন্মকুষ্ঠিতে যাদের বুধের অবস্থান খুবই ভালো হয়, তাদের ম্যানেজমেন্ট করার ক্ষমতা খুব ভালো হয়, স্মরণশক্তি খুব ভালো হয়, চতুর হয়, ব্যবসা করার মাইন্ড থাকে। মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ হচ্ছে বুধ। আবার যদি বুধ খারাপ অবস্থায় থাকে তাহলে কি হয় যে স্মরণশক্তি কমে যাবে, তর্ক বিতর্ক করবে, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করবে না, মিথ্যা কথা বলবে, মিথ্যাকেও সত্য বলে চালিয়ে দিবে, এরকম হয়। বুধের এই পরিবর্তন অক্টোবরের 3 তারিখে হচ্ছে এবং এর মধ্যেও আবার অনেকগুলো পরিবর্তন হয়ে যাবে। যেমন শুক্রদেবও রাশি পরিবর্তন করে নেবে। শুক্রদেব অষ্টম ঘর থেকে বেরিয়ে একদম নবম ঘরে চলে আসবে, বুধের রাশিতেই চলে আসবে। অর্থাৎ একটা সাংঘাতিক যোগ হতে যাচ্ছে এই সময়কালে মকর রাশির ক্ষেত্রে। কারণ মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ শুক্র হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরটা হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি। তো শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন ভাগ্যের ঘরে অবস্থান করা মানে কি কর্মের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান হয়ে গেল। তারপরে আবার সূর্যদেবেরও পরিবর্তন হবে, সূর্যদেবও পরিবর্তন করবে, রাশি পরিবর্তন করবে সূর্যদেব। এবং মঙ্গলেরও নক্ষত্র পরিবর্তন হবে। মঙ্গল অক্টোবরের 13 তারিখে নক্ষত্র পরিবর্তন করে নেবে। 13 তারিখ পর্যন্ত তো থাকবে হচ্ছে রাহুর নক্ষত্রে, তারপরে চলে আসবে হচ্ছে বিশাখা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আবার তার সাথে শনিরও পরিবর্তন হচ্ছে, নক্ষত্র পরিবর্তন। শনিও চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, উত্তরা ভাদ্রপদ থেকে। আর সর্বোপরি হবে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি 18 অক্টোবর আবার রাশি পরিবর্তন করে নেবে। তখন তো রাশির উপর দৃষ্টি থাকবে এবং মঙ্গল আর বুধের সাথে একটা কেন্দ্রের সম্পর্ক হয়ে যাবে। তারপর আবার মকর রাশির অধিপতি শনিদেবের উপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। বলতে গেলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে মকর রাশির ক্ষেত্রে, যেটা মানে বিরল একটা দৃশ্য। গ্রহদের এইরকম অবস্থান হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, মানে একটা খুবই সুন্দর পজিশন পেতে যাচ্ছে গ্রহদের দিক থেকে, যেটাকে মানে অর্থের দিক থেকে বলতে গেলে একটা ভালো জায়গা। যে লিখেছি যে বিজয়া দশমী থেকে কোটিপতি হওয়ার যোগ, তো সেই যোগটা কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মকর রাশির ক্ষেত্রে। তবে সব দিক থেকেই যে আবার ভালো হবে সেটাও না, অনেক দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে, অনেক দিক থেকে সাবধানে থাকতে হবে, কি বলবো। তো যাই হোক, বুধের এই যে পরিবর্তনটা হচ্ছে, এই বুধ কিন্তু রাশি পরিবর্তন করছে 3টি নক্ষত্রর উপর কিন্তু তার গোচরটা সম্পন্ন করবে। চিত্রা নক্ষত্রে থাকবে 6 তারিখ পর্যন্ত। চিত্রা নক্ষত্র
চিত্রা নক্ষত্রের দুটি চরণ পরে হচ্ছে এই কন্যা রাশিতে আর দুটি চরণ পরে তুলা রাশিতে। তো চিত্রা নক্ষত্রে যখন দুটি চরণ কন্যা রাশিতে পড়ে তখন কিন্তু বুধেরও প্রভাব থাকে। এবার শুক্রের রাশিতে চলেছে, তাহলে শুক্রেরও প্রভাব থাকবে, তার সাথে প্রভাব থাকবে মঙ্গলের প্রভাব এবং অধিপতি দেবতা বিশ্বকর্মার প্রভাব থাকবে। তারপরে হচ্ছে সাথী নক্ষত্রে থাকবে হচ্ছে 15 তারিখ পর্যন্ত। সাথী নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, অধিপতি দেবতা পবনদেব। এই সময়কালে রাহুরও দৃষ্টি থাকবে এই বুধের আর মঙ্গলের জুতির উপর। অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও রাহুর উপরে পড়ছে। এরপরে আবার 15 তারিখের পর চলে আসবে বিশাখা নক্ষত্র। তো বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, 3টি চরণই পরে তুলা রাশিতে আর একটি চরণ পরে বৃশ্চিক রাশিতে। তো 18 তারিখ পর্যন্ত আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। দেবগুরু বৃহস্পতিও নিজের নক্ষত্র অবস্থান করছে, আবার বুধও চলে আসবে হচ্ছে বিশাখা নক্ষত্র, গুরুর নক্ষত্র অবস্থান করবে আর গুরুর দৃষ্টিও থাকবে 18 তারিখ পর্যন্ত। আর 18 তারিখের পর তো দেবগুরু বৃহস্পতি স্বয়ং একদম উচ্চ অবস্থায় 7ম ঘরে অবস্থান করবে, রাশির উপর দৃষ্টি দিবে। সেরকম লাভের ঘরে দৃষ্টি থাকবে, সেরকম শনির উপরও দৃষ্টি থাকবে। অদ্ভুতের উপর অদ্ভুত সংযোগ হতে যাচ্ছে এই সময়কালে। তো এই যে 3টি নক্ষত্র চিত্রা, সাথী, বিশাখা কেমন প্রভাব দিবে এই মকর রাশির ক্ষেত্রে। চিত্রা নক্ষত্র হচ্ছে কি? চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, অধিপতি দেবতা বিশ্বকর্মা, 2টি চরণ পড়ে গেছে তুলা রাশিতে, অর্থাৎ শুক্রের প্রভাব থাকবে। এবার বিশ্বকর্মা দেবতার এখানটাতে একটা অবদান প্রভাব থাকছে। তো যার জন্য কি হবে, নির্মাণ কার্য, যে সমস্ত নির্মাণ কার্যের সাথে যারা যুক্ত থাকছেন, যে কোনো সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো একটা নির্মাণ কাজের সাথে যারা যুক্ত থাকছে, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যেভাবে যুক্ত থাকুক, সেই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ থাকছে। তবে নির্মাণ কার্যের ডেকোরেশনের দিক থেকে এটা কিন্তু যথেষ্ট উন্নতির যোগ থাকছে। এবং এই জুতিটা কিন্তু কর্মের ঘরেই তৈরি হচ্ছে, কর্মের ঘরে তৈরি হচ্ছে। এবং এই যে নক্ষত্রটা বললাম চিত্রা নক্ষত্র, এটা এমন একটা নক্ষত্র যে এই সময়কালে যারা বিদেশে কাজকর্ম করছে, নিজের জায়গা ছেড়ে অন্যত্র কোথাও কাজকর্ম করছে, তাদের প্রবল কিন্তু সম্ভাবনা থাকছে উন্নতির যোগ হওয়ার। এই সময়কালে মকর রাশি নিজের প্রয়াস, নিজের মেহনত, নিজের কর্মের দ্বারা সমস্ত কিছু প্রাপ্তি করবে। এবং শুক্রের নক্ষত্রে চলে এসছে, বিভিন্ন দিক থেকে কর্মক্ষেত্রে এই সময়কালে উন্নতির যোগ থাকবে এই মকর রাশি। যারা জুয়েলারির সাথে ব্যবসা করছেন, জুয়েলারি রকম রত্নের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম নির্মাণের সাথে যুক্ত রয়েছেন, সেই দিক থেকে যথেষ্ট উন্নতি। এবং এই যে জুতিটা তৈরি হচ্ছে তাদের মিলিত দৃষ্টি থাকছে 4র্থ ঘরে। ভূমি সংক্রান্ত কাজ, যেরকম বড় বড় ফ্ল্যাটের ডেকোরেশনের কাজ, বড় বড় ব্রিজের ডেকোরেশন, বা যে সমস্ত আধুনিক এখন যে যুগটা চলে এসছে, এই যুগে যে আধুনিক যে জিনিসগুলো তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে। 4র্থ ঘর হচ্ছে কি সুখের কাজ, সুখের ঘর, যেমন গাড়ি ঘোড়া, সয় সম্পত্তি, এগুলো সমস্ত কিছু দেখায়। যারা অটোমোবাইলে কাজ করছেন, বড় বড় গাড়ি নির্মাণ ফ্যাক্টরি বা যে সমস্ত ফ্যাক্টরিতে বড় বড় অনেক কিছু নির্মাণ হচ্ছে, সেই সমস্ত জায়গাতে যারা কর্ম কাজ করছেন তাদের বিশেষ উন্নতির যোগ রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে, আর্থিক দিক মজবুত হওয়ার যোগ রয়েছে। এবং এই কাজের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছেন তাদের বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে। অথবা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই ঘরে, এই কর্মের ঘরে। দেবগুরু বৃহস্পতির শুভ 5ম দৃষ্টি থাকছে। বিদেশে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, এই সমস্ত কিছু যথেষ্ট বৃদ্ধি পাবে। বা কর্মসূত্রে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হয়ে যাবে, বা কোনো বিদেশি প্রকল্পের কর্মের সংস্থান হয়ে যাওয়া, বা কোনো বড় একটা প্রজেক্ট হাতে পেয়ে যাওয়া, বা কোনো একটা বড় টেন্ডার এই সময়কালে হাতে পেয়ে যাওয়া, বা এই সমস্ত কাজই হচ্ছিল দীর্ঘদিন ধরে, যার টাকা পয়সার হিসাবপত্র ছিল না বা কোনো রকম বিল পেমেন্ট হচ্ছিল না, সেই সমস্ত হাতে পেয়ে যাওয়া। অর্থাৎ একটা আনন্দের সময় এই সময়কালে তৈরি হচ্ছে এই নক্ষত্রে, এই মকর রাশির ক্ষেত্রে। বিশ্বকর্মা দেব হচ্ছে এর অধিপতি। বিশ্বকর্মা দ্বারা নির্মিত জায়গায় কোনো সময় বাস্তুদোষ থাকে না, যার জন্য বহু নির্মাণ যারা মকর রাশির কাজকর্ম করছেন, যে নির্মাণ কার্য করার পূর্ণ সময় কিন্তু এই সময়টা, এই চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রে বড় বড় ফ্যাক্টরির কিন্তু ভিত স্থাপন হয়, খুবই পবিত্র নক্ষত্র। আর শুক্রের প্রভাব থাকবে এখানটাতে, যে কাজটা করবে সেখানটাতে প্রতিভা, গুণ এগুলো উঠে চলে আসবে কর্মক্ষেত্রে, যে পরিচিতি বেড়ে যাবে, যে এই ব্যক্তি ওই কাজের জন্য বিশেষভাবে পরিচিতি বাড়বে এই সময়কালে মকর রাশির চিত্রা নক্ষত্রে। কন্যা রাশিতে যখন বুধের এই অবস্থান ছিল তখন কি হতো, মেহনত প্লাস বুদ্ধি হয়ে গেল। এবার তুলাতে যখন আসলো তখন মেহনত প্লাস প্রতিভা প্লাস আকর্ষণ হয়ে গেল। যে কাজটা করবে সেখানটাতে যেরকম মেহনত যেটা দিবে হচ্ছে মঙ্গল দিবে, যার পুরুষার্থ, যার কর্ম করার ক্ষমতা সেটা মঙ্গল থেকে চলে আসলো, প্রতিভা চলে আসলো, তার সাথে আকর্ষণ চলে আসলো শুক্র থেকে, আর বুদ্ধি লেগে গেল হচ্ছে বুধের।
কাজে লেগে গেল বুধের, তার উপর আবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ, অর্থাৎ যথেষ্ট ভালো অবস্থান এই নক্ষত্র। সাথী নক্ষত্রে 15 তারিখ পর্যন্ত থাকবে। বুধের গোচর অল্প দিনের, কিন্তু প্রতিবাদী মানে প্রভাব ফেলে দিয়ে যাবে মকর রাশির উপর। সাথী নক্ষত্রে এমন একটি নক্ষত্র, এই নক্ষত্র বড় বড় ব্যবসায়িক টাইফুনদের জন্মছকে কিন্তু এই সাথী নক্ষত্র দেখতে পাওয়া যায়। বুদ্ধি সম্পন্ন হয়, বিচার বুদ্ধি যথেষ্ট ভালো হয়, দূরদৃষ্টি সম্পন্ন হয়ে যায়, যে কোনো দীর্ঘকালীন যোজনা করা সেটাকে পূরণ করে ফেলে এই সাথী নক্ষত্র। এদের জীবনের অ্যাম্বিশনটাই হচ্ছে সামনের দিকে এগিয়ে চলা, অন্যরকম এদের চিন্তা ভাবনা হয়ে যায় অন্যদের থেকে। এদের মেন যে এলিমেন্ট আমাদের যেটা জ্যোতিষশাস্ত্রে বলছে সেটা হচ্ছে কিন্তু অগ্নি, এবং যে পুরুষার্থর কথা বলা হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে অর্থ। অর্থাৎ অর্থ, টাকা পয়সা ইনকাম করার জন্য মনের ভিতরে যে অগ্নি সেটা কিন্তু কর্মের দিক থেকে প্রজ্বলিত হয়ে যাবে, অর্থাৎ কর্মের দ্বারা সেই নিজের স্বপ্নকে পূরণ করা বা অর্থ বা টাকা পয়সা ইনকাম করা, সেই জিনিসটা কিন্তু এই সময়কালে থাকছে এই মকর রাশির ক্ষেত্রে। এই নক্ষত্রটি হচ্ছে রাহুরই নক্ষত্র, যার 4টি চরণ কিন্তু পরে এই তুলা রাশিতে। তো রাহুর নক্ষত্র তুলা রাশিতে পড়ছে, যার অধিপতি হচ্ছে শুক্র, যার জন্য কিন্তু অর্থের দিকটা বিশেষভাবে এখানটাতে প্রভাবিত করে রাহু এবং শুক্রের প্রভাবের জন্য। এই নক্ষত্রের যে অধিপতি দেবতা পবনদেব, বায়ু তো কোনো সময় এক জায়গায় থাকে না, চারিদিকে ছড়িয়ে পড়ে। এই সময়কালে নিজের কাজ, নিজের প্রতিভা চারিদিকে সমাজে ছড়িয়ে পড়বে এই মকর রাশির। এই সময়কালে যে সমস্ত কোম্পানির কোনো উদ্ঘাটন, কোনো নতুন কিছু লঞ্চ বা অ্যাডভার্টাইজ, বিজ্ঞাপন জড়িত যারা কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে যথেষ্ট ভালো। এছাড়া বিমান বলতে যে বিমান চলে সেই বিমানের সাথে যারা যুক্ত রয়েছেন, এছাড়া যারা বিদেশে কোনো কর্মকার্যে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকে টাকা পয়সা, সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, এদিক থেকে যথেষ্ট ভালো। যারা মিউজিক ডিপার্টমেন্টে রয়েছেন, ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বাণী সংক্রান্ত কাজে, এই সমস্ত দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ। এটা এমন একটি নক্ষত্র যে এই নক্ষত্রে সব কিছু বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ যারা ব্যাংকে এই সময়কালে টাকা পয়সা রাখবেন নিজের কর্মক্ষেত্রে, আগামী দিনে কিন্তু সেই জিনিসটা মানে বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে এই নক্ষত্রে। বা আজকে যে কোনো কিছু ইনভেস্ট করে রাখলে সেই জিনিসটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে এই নক্ষত্রে। অর্থাৎ দীর্ঘকালীন কাজে সফলতা পাওয়া যায় এই নক্ষত্র, এই সাথী নক্ষত্রে। এই নক্ষত্রের যে মেন এলিমেন্ট সেটা কিন্তু অগ্নি। মনের মধ্যে তৈরি হওয়া আগুন পাওয়ার জন্য, মানে কোনো কিছু পাওয়ার জন্য এই বায়ু কি করবে, আরও জোরালো করে দিবে, অ্যাম্বিশনকে আরও তীব্র করে দিবে, মনের মধ্যে লোভ, লালসা, আকাঙ্ক্ষা তৈরি করে দিবে যে হ্যাঁ পারবো, এরকম মনোভাব কিন্তু কর্মক্ষেত্রে তৈরি হবে। আর সেই ঊর্জা মঙ্গল দিবে, কারণ মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির উপরে, এগিয়ে চলার একটা মনোভাব থাকবে এই সময়কালে প্রচণ্ড। এরপরে বিশাখা নক্ষত্রে চলে আসবে। তো বিশাখাতে যখন প্রবেশ করবে এই বুধ, যেটা হচ্ছে 15 তারিখের পর থেকে, তো 13 তারিখের পর থেকে কিন্তু আবার ওই 13ই অক্টোবরের পর থেকে আবার মঙ্গলও কিন্তু চলে আসবে হচ্ছে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্রে 2টি গ্রহ অবস্থান করবে, মঙ্গলও করবে 13 তারিখের পর থেকে, আর 15 তারিখ থেকে তো চলে আসবে হচ্ছে বিশাখা নক্ষত্রে বুধ চলে আসবে। এবং 18 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টিও থাকবে 6ষ্ঠ ঘর থেকে এই কর্মের ঘরে মঙ্গল আর বুধের উপর। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রেই আবার অবস্থান করছে, অর্থাৎ কর্মে বিশাল সফলতা পেয়ে যাওয়া এই সময়কালে হবে। এই যে নক্ষত্র কথা বললাম বিশাখা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র এবং তার সাথে হচ্ছে অগ্নি। এর যে সিম্বল জ্যোতিষশাস্ত্রে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি রাজগেট। আগেকার দিনে রাজারা যখন রাজ্য জয় করে ফিরত নিজের মাটিতে, নিজের দেশে, সেই সময় যে রাস্তার ধারে বড় বড় গেট নির্মাণ করে যে স্বাগতম জানানো হতো, ওয়েলকাম জানানো হতো, সেই রকম বড় গেট, অর্থাৎ এই সময়কালে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই বিশাখা নক্ষত্রে বুধের অবস্থান এবং মঙ্গলের অবস্থান, তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। খুবই ভালো সময় মকর রাশির জন্য। এটা মানে যে কোনো জ্যোতিষীই বলবে, আমি কেন পৃথিবীর যে কোনো জ্যোতিষী বলবে এই নক্ষত্র নিয়ে যদি বিচার করে। হ্যাঁ, তবে এতক্ষণ তো সব ভালো ভালো বলে গেলাম, এবার কোন দিক থেকে খারাপ, মানে কোন দিক থেকে বিশেষভাবে সাবধান সেটাও কিন্তু বলে দিচ্ছি। সেটা হচ্ছে চিত্রার নক্ষত্রে যখন থাকবে তখন মঙ্গল সাথে বুধের জুতি তৈরি হচ্ছে। তো এই সময়কালে নিজের কথাবার্তার দিকে, কর্মক্ষেত্রে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকছে 4র্থ ঘরে, পিতা মাতা উভয়ের সাথে ব্যবহার ঠিক রাখতে হবে, সেরকম সন্তানের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে।
সাথী নক্ষত্রে যখন অবস্থান করবে তখন গন্ডগোল, অশান্তি, মামলা, মোকদ্দমা এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। শর্টকাট পদ্ধতিতে ইনকাম, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। মুখের ভাষার উপর যথেষ্ট কন্ট্রোল করতে হবে, নিজের ধৈর্যের উপর যথেষ্ট কন্ট্রোল করতে হবে। অধৈর্য হলে চলবে না কর্মক্ষেত্রে, এদিক থেকে সাবধান। কারণ এই নক্ষত্র বায়ুদেব, বায়ু তো কোনো সময় স্থির থাকে না। এই সময়কালে অশান্তি, গন্ডগোল যদি জড়ানো যায় তো সেই অশান্তিও যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে জীবনে। অতএব নিজের মুখের ভাষার দিক থেকে সাবধান। যে কাউকে টিটকারি মেরে দিলাম ওটাই একটা বিশাল আকার ধারণ করে নেবে, এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান। তারপরে সাথী নক্ষত্রের আরও একটি মাইনাস দিক হচ্ছে যে নিজের আলোচনা কিন্তু পছন্দ করে না। কেউ যদি আলোচনা করে সেই আলোচনাটা পছন্দ হবে না। তবে এই নক্ষত্রে যখন থাকবে সেই আলোচনাকে যদি আবার নিজের ভেবে সেটাকে সংশোধন করে এগিয়ে যায় তাহলে আবার যথেষ্ট ভালো। কিন্তু আলোচনা সহ্য করতে পারে না লোকের, এই দিক থেকে কিন্তু সাবধান। আবার যখন বিশাখাতে থাকবে তখন আবার কি হবে, যে লাভ হবে জিনিসে, যে কোনো কিছু প্রাপ্তি হলো, তাতেও কিন্তু মন ভরবে না যে আমার আরও চাই, এর থেকে যদি আরও কিছু বেশি পেয়ে যেতাম তাহলে কিন্তু যথেষ্ট ভালো হয়। এইরকম চিন্তাধারা উঠে আসে বিশাখাতে। অর্থাৎ প্রাপ্তির পরও কিন্তু সন্তুষ্ট হয় না। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই সময় উপাচার হিসাবে প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। 7 বছরের নিচের কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন, কিছু গিফট কিনে দিবেন, প্রয়োজনে তার পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। এছাড়া পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন। পাখিদের খাবার অন্তত 3 রকম খাবারকে মিক্সড করে খাওয়াবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।